ঠোঁট প্রসারিত করে হাসল তীব্র। দিবাকে টান দিয়ে নিজের দিকে টেনে আনলো, দুগাল ধরে বলল, আর কত শাস্তি দিবে জান? আমার থেকে দূরে গিয়ে অনেক পুড়িয়েছ, সব হজম করেছি, এখন আর দূরত্ব মানব না। আপনিই তো বলেছিলেন আপনার থেকে দূরে থাকতে। সেটা বলছিলাম ঠিকই, কিন্তু আমি বুঝতে পারিনি আমিও তোমাকে ভালোবেসে ফেলবো। তুমি যখন 2 বছর আমাকে ইগনোর করলে, তখনই নিজের অনুভূতি সম্পর্কে জানতে পারি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে প্রপোজ করব, কিন্তু তার আগেই তুমি পাড়ি জমিয়েছিলা সুইজারল্যান্ডে। তুমি জানো সেদিন আমি চিৎকার করে কেঁদেছিলাম? তুমি জানো সেদিন আমি চিৎকার করে কেঁদেছিলাম? প্রতিদিন নিয়ম করে তোমার ছবির দিকে তাকিয়ে কথা বলেছি, কয়েকশত অভিযোগ করেছি, উন্মাদের মতন তোমাকে চারিদিকে চোখ বুলিয়ে খুঁজেছি, কিন্তু পাইনি। তুমি তো আমাকে শাস্তি দিতে চলে গিয়েছিলে। কেন এত দেরি করলেন আমাকে ভালোবাসতে? তাহলে তো আর এতদিন কষ্ট পেতে হতো না। সরি জান, আমি সব কিছুর জন্য সরি। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি শেষ হয়ে যাব। আমি বাবা মাকে বলবো আমি তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি। চুপ, একদম না, খুন করে ফেলবো। তুমি শুধু আমার, বলো না তুমি শুধু আমার, বলো বলো দিবানি, বলো। তীব্র কেঁদে দিয়েছে। তীব্রর কান্না দেখে দিবানী নিজেকে শক্ত রাখতে পারল না, নিজেও কেঁদে দিল। হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব, আমি শুধুই আপনার, আর আপনিও শুধু আমার, আমার ইঞ্জিনিয়ার সাহেব। চোখে জল নিয়েও হেসে ওঠে তীব্র। পাশে থাকা চেয়ারে বসে দিবানীকে কোলে নিয়ে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে। দিবানীও গলা জড়িয়ে ধরে, তীব্রর কাঁধে মাথা রাখে। দুজনেই দৃষ্টি একে অপরের দিকে, এত বছরে না দেখার তৃষ্ণা মেটাচ্ছে। আর দূর আকাশ থেকে চাঁদও বুঝি তাদের দেখছে। চারিদিকে বাতাস বইছে, ভোরের আলো ছাড়ছে ধরণীতে। ফট করে চোখ খুলে তাকালে তীব্র। কাল রাত দুজনকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। দিবার দিকে তাকিয়ে চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছে তীব্রর কাছে। ঘুমন্ত মানুষকে এত সুন্দর লাগে সেটা সে দিবানীকে না দেখলে বুঝতে পারত না। আস্তে আস্তে দিবাকে ডাক দিল, কানের কাছে মুখ নিয়ে বলল, জান উঠো, সকাল হয়ে গেছে। কেউ আমাকে এভাবে দেখলে খারাপ ভাববে। হালকা নড়ে চড়ে আবারও শান্তিতে ঘুমাচ্ছে দিবা। তীব্র হতাশ শ্বাস ছাড়ে। দিবার মাথা চেয়ারে হেলান দিয়ে রেখে উঠে দাঁড়ায়। তারপর দিবাকে কোলে নিয়ে ব্যালকানি থেকে রুমে এসে বিছানায় শুয়ে দেয়। কপালে কারো ভালোবাসার স্পর্শ দিয়ে ব্যালকানির দিকে চলে যেতে নেবে, তখনই দিবা হাত টেনে ধরে টান দেয়। তাল সামলাতে না পেরে দিবার উপরে গিয়ে পড়ে তীব্র। দিবা তা ঘুম বাদ দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমতা করে বলল, আমি তো শুধু আপনাকে আটকাতে চেয়েছিলাম, বুঝিনি এমন হয়ে যাবে। কথাটা বলে হে হে করে হাসার চেষ্টা করলো দিবা। তীব্র ঠোঁট কামড়ে হাসে, দিবার গলায় মুখ ডুবিয়ে দেয়। কেঁপে ওঠে দিবা, তীব্র শার্ট খামছে ধরে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছেন আপনি? মুখ তুলে তীব্র দিবার দিকে তাকায়, আদুরে ভঙ্গিতে বলে, এখন একটু অল্প আদর করলে কি খুব ক্ষতি হবে জান? বেশি না, অল্পই করব। এমন আবদার দিবা ফেলতে পারবে কি করে? কিছু না বলেই জড়িয়ে ধরে তীব্রকে। নিজের থেকে দিবাকে ছাড়িয়ে দিবার 2 হাত বিছানায় চেপে ধরে তীব্র। দিবানি মাথা নিচু করে আছে। তাকা আমার দিকে। দিবা তবুও মাথা না তুলে আরও নুয়ে যায়। তীব্র মুচকি হেসে দিবার গলায় আবারও মুখ ডুবিয়ে দেয়। কেঁপে ওঠে দিবা, তীব্র শার্ট ও চুল খামচে ধরে। গাঢ় চুম্বন দিয়ে মুখ তুলে দিবার দিকে তাকায় তীব্র। দিবা এবার তার দিকেই তাকিয়ে আছে। দেরি না করে দুজনে ওষ্ঠদয় মিলিত করে দেয় তীব্র। দিবা প্রথমে নিজেকে সামলে নেয়, তারপর নিজেও তাল মেলাতে থাকে। হঠাৎ করে তীব্র ছেড়ে দেয় দিবাকে, কিন্তু দিবা ছাড়েনি। তীব্রকে কাছে টেনে নিয়ে ওষ্ঠদয় মিলিত করে দেয়। এই তো চেয়েছিল তীব্র। অনেকক্ষণ পরে দিবা ছেড়ে দেয়। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। দিবা লজ্জায় তীব্রের বুকে মুখ লুকায়। হালকা হেসে তীব্র বলে, এবার তো ছাড়ো জান, আমাকে তো যেতে হবে। দিবা ছেড়ে দেয়। তীব্র আবারও দিবার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। দিবা দেরি না করে নিজেও তীব্রর কপালে ঠোঁট ছোঁয়ায়। প্রাপ্তির হাসি হেসে তীব্র ব্যালকানি দিয়ে চলে যায়।
বালিশে মুখ লুকাই দিবা, তখনই তার ফোন বেজে ওঠে। তাহি কল করেছে। কিছুক্ষণ কথা বলে রেখে দিল। মূলত তাহি কল করেছিল আজ তারা সবাই বিকেলের দিকে ঘুরতে বেরোবে। সবাই বলতে নিষ্প্রভ, তাহি, দিবা, তীব্র। আহাত আর কেউ থাকবে কি না সেটা আপাতত জানে নাই। সময় আসলে দেখা যাবে কে কে যায়। বিকাল 5টা। নিষ্প্রভের সাথে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছে দীপা। মূলত তারা আর বাকিদের জন্য অপেক্ষা করছে। সবাই এলে একসাথে হালকা নাস্তা করে তারপর ঘুরবে। কিছুক্ষণের মধ্যেই তীব্রর বাইক এসে থামলো। বাইকের পিছনে আহাত আছে। বাইক থামিয়ে নেমে এলো তারা। আজ ছেলেরা সবাই কালো পড়েছে। নিষ্প্রভ কালো শার্ট, কালো প্যান্ট। আহাত ও তীব্রও এক। দিবা কালো ও সাদার মধ্যে শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া। তীব্র তো চোখই ফেরাতে পারছে না। তোমাকে খুব সুন্দর লাগছে দিবা। আহাতের কথায় তীব্র ধ্যান ভাঙে। সে দিবার দিকে তবুও তাকিয়ে আছে। হালকায় সে দিবা উত্তর দেয়, ধন্যবাদ ভাইয়া। আহাত সৌজন্যমূলক হেসে নিষ্প্রভের পাশে গিয়ে দাঁড়ায়। তীব্র একটু দিবার দিকে গা ঘেঁষে দাঁড়ায়। দিবার হাত ধরে সবার সামনে লুকিয়ে চুমো দেয় হাতের পাতায়। কেউ না দেখলেও আহাত ঠিকই দেখে নেয়। সে মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে, কারণ সে আগে কিছুটা আন্দাজ করতে পেরেছিল। হালকা হেসে নিষ্প্রভের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। তোমাকে শাড়ি পরতে কে বলেছে? তীব্রর কথায় মন খারাপ হয় দিবার। মুখ গোমরা করে বলে, কেন, সুন্দর লাগছে না? সুন্দর লাগছে না মানে? আমার তো ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে। আমাকে পাগল করার জন্য এমন করছো, তাই না? হ্যাঁ, আপনাকে পাগল করার জন্যই শাড়ি পরেছি, যাতে আর কোনো মেয়ের দিকে কখনো না তাকান। আপনার চোখ সবসময় আমার দিকেই থাকবে, অন্য কারোর দিকে তাকাবেন তো খুন করে ফেলবো। ফিস ফিস করে তীব্র ও দিবা কথা বলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তাহির এন্ট্রি হয়। বাইক নিয়ে এসে নিষ্প্রভের সামনে থামায়। চারিদিকে মানুষ হা করে তাকিয়ে আছে। তাহির বাইক থেকে নামার স্টাইল জোশ। ঠোঁট কামড়ে হাসে নিষ্প্রভ। ততক্ষণে তাহি ওদের সামনে এসে দাঁড়িয়েছে। এসে দিবার দিকে এগিয়ে যায়। তাহিকে দেখে দিবা মুখ গোমরা করে নেয়। তাহি কালো পড়েছে। এ আবার নতুন কি? সবসময় তো কালোই পরে। শ্যামলা রঙের হলেও কালো খুব মানায় তাহিকে। কালো শার্ট, কালো প্যান্ট, উপরে জ্যাকেট, ব্ল্যাক শু, সানগ্লাস গলায় ঝুলানো, ঠিক যেমন নিষ্প্রভ, তীব্র ও আহাত পড়েছে। দিবা মুখ গোমরা করতে দেখে হালকা হাসে তাহি। দিবা বলেছিল শাড়ি পরতে, কিন্তু তাহি দিবার গোমরা মুখে হাসি ফোটানোর জন্য তাহি প্রথমেই জড়িয়ে ধরে দিবাকে, কিন্তু তবুও দিবা মুখ গোমরা করেই আছে। দিবার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে তাহি বলে, আমি কিন্তু জানি তুই আর তীব্র ভাই যে তলে তলে হেলিকপ্টার চালাস। ফিসফিস করে বললেও তীব্রর পাশে থাকায় শুনে ফেলে। তীব্র দিবার দিকে তাকিয়ে মুচকি হাসে। দিবাও ঠোঁট কামড়ে হেসে লজ্জার মাথা নিচু করে নেয়। একটু সরে এসে তাহি বলে, যাক, মহারানীর মুখে হাসি ফুটেছে। নিষ্প্রভের পাশে গিয়ে দাঁড়ায় তাহি। না তাকিয়ে বলে, কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি এত চুপচাপ? মৌনতার জন্য ডিগ্রি করবেন নাকি? অবশ্য আপনি চাইলে আমি নোবেল দিতে পারি, নেবেন? তাহি এমন করে বলছে যে নিষ্প্রভ ছাড়া সবাই হেসে দিয়েছে। শুধু নিষ্প্রভই হাসেনি। কটপট করে তাহির দিকে তাকিয়ে আছে। নিষ্প্রভের রাগকে পাত্তা না দিয়ে তাহি বলল, এইভাবে কি দেখছেন? আমাকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে? নিষ্প্রভ কিছু না বলে চুপচাপ গোমরা মুখ করে রাস্তার দিকে তাকিয়ে আছে। নিষ্প্রভের এমন করার কারণ হলো দিবার মতো সেও তাকে শাড়ি পরতে বলেছে, কিন্তু তাহি পরেনি। তাহি নিষ্প্রভের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। কিছু বলবে তখনই উর্মিলা এসে তাদের সামনে দাঁড়ায়। উর্মিলা এসে কিছুক্ষণ নিষ্প্রভের সাথে কথা বলে। বুঝতে পারে তারা ঘুরবে, আর উর্মিলাও ঘুরতে বেরিয়েছিল। তাই নিষ্প্রভ তাদের সাথে ঘোরার জন্য উর্মিলাকে অফার দেয়। উর্মিলাও রাজি হয়ে যায়। এদিকে তাহির রাগ সপ্তম আসমানে। চোখ দিয়ে উর্মিলা ও নিষ্প্রভকে ভস্ম করে দিবে এমন। তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে উর্মিলা। উর্মিলা নিষ্প্রভের কথায় হালকা হেসে ধন্যবাদ দেয়।
এইদিকে তাহির রাগ দ্বিগুণ বাড়ানোর জন্য নিষ্প্রভের উর্মিলাকে উদ্দেশ্য করে প্রশংসা করার কথাটাই যথেষ্ট ছিল। রাগে তাহি নিষ্প্রভের হাতটা ছেড়ে দিয়ে নিষ্প্রভকে ধাক্কা মারে। তাতে নিষ্প্রভ উর্মিলাকে নিয়ে একটুর জন্য পড়ে যেত, কিন্তু আহাত ধরে নেয়। রাগে নিষ্প্রভ তাহিকে সবার সামনে থাপ্পড় মারে। এতে সবাই অবাক হয়ে যায়, সাথে নিষ্প্রভ নিজেও। সে এটা কি করলো? নিষ্প্রভের দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল তাহি। বাইকের কাছে গিয়ে হেলমেট হাতে নিয়ে পড়ে নিল। এইটার কারণটা কেউ বোঝেনি, তবে নিষ্প্রভ বুঝেছে। তাহি কাউকে চোখের পানি দেখাতে চায় না। এই মেয়েটা এত স্ট্রং, নিজের অনুভূতি কষ্ট লুকিয়ে রাখতে পছন্দ করে। আর সে কিনা নিজেই তার পাখিটাকে কষ্ট দিল। নিজেকে নিজের খুন করতে ইচ্ছে করছে নিষ্প্রভের। চলো সবাই রেস্টুরেন্টের ভিতরে হালকা নাস্তা করে রওনা দিতে হবে তো। আহাতের কথায় সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায়। তাহি গিয়ে এক কোণায় বসে পড়ে, ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নিষ্প্রভ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তাহির দিকে। সবাই হালকা নাস্তা করে বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। কে কার বাইক দিয়ে যাবে সেটা সবাই ভাবছে। সুযোগ বুঝে নিষ্প্রভ বলে, শোন আহাত, তুই উর্মিলাকে নিয়ে আমার বাইকে যা, আর তীব্র তুই দিবাকে নিয়ে তোর বাইক দিয়ে যা। আর তুই কিসে আসবি? তীব্রর কথায় নিষ্প্রভ হালকা হেসে বলে, তাহির বাইক নিয়ে তাহির সাথে যাব। আহাত আর উর্মিলা সবার আগে চলে যায়। তারপর তীব্র বাইক উঠে বসে দিবা। দু হাত দিয়ে তীব্রকে জড়িয়ে ধরে। হালকা হেসে তীব্র বাইক স্টার্ট দিয়ে আহাতকে ফলো করে চলে যায়। অবশেষে নিষ্প্রভ গিয়ে তাহির বাইকে তাহির পিছনে বসে পড়ে। পিছন থেকে তাহির কোমর জড়িয়ে ধরে। ছাড়ুন। না, ছাড়বো না। দেখুন। দেখাও। কটমট করে তাহি পিছন ফিরে নিষ্প্রভের দিকে তাকায়। সেই সুযোগে নিষ্প্রভ তাহির দুই গাল ধরে বলে, ক্ষমা করে দাও জান, আই এম সরি। আমি তোমাকে কখনো চড়মাতে চাইনি। তুমি ধাক্কা দেওয়া আমি উর্মিলার উপর পড়ে যেতাম, তাই তোমার উপর রাগ হয়েছিল। প্লিজ পাখিটা, রাগ করে থেকো না। এই দেখো না, কান ধরছি। আর কখনো কোনো মেয়ের প্রশংসা করবো না। কোনো কথা না বলে দীর্ঘশ্বাস ছাড়ে তাহি। নিষ্প্রভ আবার বলে, প্লিজ শোনা, কথা বলো, এভাবে মুখ ফিরিয়ে নিও না। একটা কথা কি জানেন ডাক্তার সাহেব, কিছু কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেলেই না সবাই ভাবে সেই জিনিসটা তো আমারই থাকবে। যাই হয়ে যাক না কেন, সেটা আমারই থাকবে। তবে কেউ এটা চিন্তা করে না সব কিছুরই মেয়াদ আছে। যেমন একটা মানুষেরও সহ্য শক্তির কষ্ট আছে। নিষ্প্রভ খুব ভালোভাবে বুঝতে পারছে সে কতটা কষ্ট দিয়েছে তাহিকে। কোনো কিছু না ভেবেই তাহিকে দু হাত দিয়ে চাপড়ে ধরে নিষ্প্রভ। প্লিজ পাখি, তুমি কষ্ট পেও না। আমি খুব সরি, আর কখনো এমন হবে না। আমি চর মারাতে কষ্ট পাইনি ডাক্তার সাহেব। আপনি আমার সামনে অন্য কারো প্রশংসা করেছেন, সেটা আমার কলিজায় গিয়ে লেগেছে। আর হবে না শোনা, প্লিজ, সরি তো। আর হবে না। তোমাকে আমি কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে বলবো না, বা পড়তেও বলবো না। তোমার যেটাতে কমফর্ট ফিল হয় সেটা পড়ো। তাহি আর কিছু না বলে বাইক স্টার্ট দেয়। নিষ্প্রভ বুঝতে পারে তার পাখি অভিমান কমেনি এখনও। জঙ্গলের মতো জায়গাটা, এক সাইডে পাহাড়। সেই পাহাড়েই উঠেছে সবাই। পাহাড়ের উপরে উঠে সূর্য মামার ডুবে যাওয়া দেখছে সবাই। কি সুন্দর সে দৃশ্য। ইতিমধ্যে দিবা অনেক পিক তুলে ফেলেছে, সাথে তীব্রর সাথেও কাপল পিক তো আছেই। দিবার হাসি মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে তীব্র। এই মেয়েটাকে একসময় এত কষ্ট দিয়েছে সে, এত অবহেলা করেছে। আচমকা দিবাকে হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয় তীব্র। হকচকিয়ে তাকায় দিভা, ফিসফিস করে বলে, আরে কি করছেন? সবাই আছে তো, দেখে ফেললে কি ভাববে? যাই ভাবুক, আমার এখন প্রেম পাচ্ছে। আমি এখন তোমার সাথে প্রেম করব। কি তাই বলে এখন? আরে এখানে আমার নিজের বড় ভাই আছে, মান সম্মান কিচ্ছু থাকবে না। জোর করে নিজেকে ছাড়িয়ে নেয় দিবা। মুখ গোমরা করে তাকিয়ে রয় তীব্র। সে বুঝতে পেরেছে তাকে খুব শীঘ্রই বিয়ে করতে হবে। এইভাবে আর কতদিন লুকিয়ে প্রেম করবে? দিবা ঠিকই বলেছে, নিষ্প্রভ দেখলে মান সম্মান থাকবে না তার। আর তীব্রই বা কী জবাব দেবে? বন্ধুর বোনের সাথে যেহেতু প্রেম করছে, খুব তাড়াতাড়ি বিয়ে করতেই হবে, না হলে পাছে নিষ্প্রভ জেনে গেলে ভুল বুঝবে। এতে বন্ধুত্বের সম্পর্কের ফাটল ধরতে পারে। আচমকা দিবা হাত ধরে টানায় ভাবনা থেকে বের হয় তীব্র। হালকা হেসে আবারও দিবাকে পিক তুলে দিতে থাকে। তার হবু বউ এখন তাকে ক্যামেরাম্যান বানিয়েছে।
এক দৃষ্টিতে সুন্দর আকাশ দেখতে ব্যস্ত ছিল উর্মিলা। তখনই আহাত তার পাশে এসে বলে, মিস উর্মিলা, আপনি চাইলে আমি আপনার ক্যামেরাম্যান হতে পারি। ধন্যবাদ দিয়ে নিজের ফোন আহাতের দিকে এগিয়ে দেয় উর্মিলা। আরও ব্যস্ত হয়ে পড়ে ছবি তোলাতে। দু হাত পকেটে গুজে দাঁড়িয়ে আকাশের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে তাহি। নিষ্প্রভ তার পিছনেই দাঁড়িয়ে আছে, মূলত অভিমান ভাঙানোর চেষ্টা করছে। কিন্তু তাহি তো তাহি। আচমকা নিষ্প্রভ তাহির হাত দুটো পকেট থেকে টান দিয়ে বের করে মেলে ধরে, সাথে নিজের হাতও। পিছন থেকে তাহির সাথে একেবারে মিশে হাত মিলিয়ে দাঁড়িয়ে থাকে। ছবি তুলতে থাকা আহাতকে ইশারা দেয়, বোঝায় তাদের এই মুহূর্তের ছবি তুলতে। আহাতও বন্ধুর ইশারা বুঝতে পেরে ছবি তুলে নেয়। আর কত অভিমান করে থাকবে আমার দোষী রানী? আমি অভিমান করে নেই, ছাড়ুন আমাকে, সবাই দেখছে। দেখুক, তুমি যদি এবার না হাসো তো আমি সবার সামনে তোমাকে কিস করব। তাও আমাদের ফার্স্ট কিস হবে এটা। চোখ বড় বড় করে তাকায় তাহি, কটমট করে বলে, চুপ করুন অসভ্য ডাক্তার, মুখে লাগাম টানুন। না, আমি চুপ করব না। তুমি যদি না হাসো তাহলে আমি সত্যি কিস করব। তাহি কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। কি হলো, হাসবে না তো? ঠিক আছে, আমি তোমাকে এখন সবার সামনে কিস করব। তাও আমাদের ফার্স্ট কিস। যদিও আমি চাইনি বিয়ের আগে এসব কিস টিস করতে। বলেই নিষ্প্রভ নিজের মুখ এগিয়ে নিতে থাকে তাহির দিকে। তৎক্ষণাৎ তাহি নিষ্প্রভকে জড়িয়ে ধরে। প্রাপ্তির হাসি হাসে নিষ্প্রভ। কি, তোমাকে বলেছি হাসতে আর তুমি জড়িয়ে ধরেছ? নট ব্যাড, তবে হাসতে হবে। দেখি একটু হাসে তো। ঠোঁট কামড়ে হাসে তাহি। সেই হাসি দেখে নিষ্প্রভ বুকে হাত দিয়ে বলে, হাই মেমার যাওয়া। এবার ঠোঁট প্রসারিত করে হাসে তাহি। নিষ্প্রভও হাসে। তাহির হাত নিজের হাতে মুঠোয় নেয়। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে, যদিও তাদের হাসির শব্দ নেই, যাকে বলে নিঃশব্দের হাসি। ভালোবাসি তাহি পাখি। হুম কি হুঁ? হুম কি হুঁ? তুমিও বলো। কি বলবো? ভালোবাসি বলো। আপনি আমার সব অপূর্ণতার মাঝে পূর্ণতা ডাক্তার সাহেব। আপনি আমার সব অপ্রাপ্তির মাঝে সেরা প্রাপ্তি। তবু বলবে না ভালোবাসি? ভালোবাসি নিষ্প্রভ, ভালোবাসি ডাক্তার সাহেব, খুব ভালোবাসি। মুগ্ধ হয় নিষ্প্রভ তাহির মুখের প্রথমবার নিজের নাম ও ভালোবাসি শুনে। ইস, নিষ্প্রভের তো ইচ্ছে করছে সব বাধা নিয়ম ভেঙে তাহিকে নিয়ে অজানার পাড়ি জমাতে, কোনো দূর অজানায় হারিয়ে যেতে। অনেকটা সময় কেটে গেছে। সময় তখন রাত 8টা ছুঁই ছুঁই। পাহাড় থেকে নেমেই জঙ্গলের পাশ দিয়ে নামতে থাকে সবাই। তখনই একটা অদ্ভুত শব্দ সবার কানে আসে। প্রথমে কেউ পাত্তা দেয়নি, কিন্তু হঠাৎ একটি মেয়ের চিৎকারের শব্দ ভেসে আসে। সবাই হকচকিয়ে যায়। শব্দের উৎস খুঁজতে খুঁজতে তাহি বলে, মনে হচ্ছে জঙ্গলের ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসছে। কেউ বিপদে পড়েছে, আমি যাচ্ছি। বলেই তাহি জঙ্গলের ভিতর দিকে দৌড়ে যেতে থাকে। নিষ্প্রভ পিছু পিছু দৌড়ে যায়। বাকিরাও তাদের পিছনে দৌড়ে যেতে থাকে। জঙ্গলের বেশ ভিতরেই চলে এসেছে সবাই। চারিদিকে অন্ধকার, ফোনের লাইট অন করা সবার। চারিদিকে তাকিয়ে কারোর চোখে কিছু পড়ছে না, কিন্তু কিছুক্ষণ আগেই তো কারোর চিৎকারের আওয়াজ ভেসে আসছিল। ভয়ে দিবা তীব্রর হাত খামচে ধরেছে। সবার দিকে তাকিয়ে বলে, চলো আমরা চলে যাই, না হলে যে কোনো বিপদ হতে পারে। চোখ মুখ শক্ত করে তাহি বলে, এভাবে কি করে যেতে পারি? কেউ অবশ্যই বিপদে পড়েছে। চারিদিকে লাইট মারো, দেখো কিছু দেখা যায় কিনা। সবাই আবারও চারিদিকে লাইট দিয়ে দেখতে থাকে। তাহি চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। তখনই ওর কানে শব্দ ভেসে আসে। সাধারণত কেউ মুখ চেপে ধরে রাখলে এরকম শব্দ বের হয় মুখ থেকে। বিচক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে চারিপাশে চোখ ঘুরিয়ে দেখে নেয়। যেহেতু তাহি একজন সিআইডি অফিসার, তাই সবসময় পিস্তল থাকে সাথে। তবে সেটা কারোর চোখে পড়ার মতো নয়। খুব সাবধানে পিস্তল বের করে তাহি। সবাই তাহির হাতে পিস্তল দেখে ভড়কে যায়। তাহি ইশারায় চুপ থাকতে বলে আর ওর পিছনে আসতে বলে। পিস্তল ধরে খুব সাবধানে শহীদ জঙ্গলে আরও গভীরে ঢুকতে থাকে তাহি, পিছনে বাকি সবাই। তোমরা সবাই এখানেই দাঁড়িয়ে থাকো, আমি আবার যেদিক দিয়ে এসেছি মানে পিছন দিকটা আবার ঘুরে আসছি। বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে পা বাড়ায় তাহি। নিষ্প্রভ পিছন পিছন আসে। তাহির সামনে যাওয়ার সময় কাউকে সরে যেতে দেখেছে।
আবারও চারিদিকে চোখ বোলাই তাহি। চারিপাশটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে, নিস্তব্ধতা গ্রাস করছে। একটি মোটা গাছের পিছনে কারোর পা দেখতে পাই তাহি। সাবধানের সহিত এগিয়ে যায়, গাছটার সামনে গিয়ে পিস্তল তাক করে লুকিয়ে থাকা ব্যক্তির উপর। তৎক্ষণে নিষ্প্রভ চলে এসেছে। একটি মেয়ের মুখ চেপে ধরে রেখেছে কোনো ব্যক্তি। অন্ধকারে কারোর মুখই স্পষ্ট নয়। পিস্তল তাক করে তাহি বলে, ছাড়ো মেয়েটিকে। মেয়েটির মুখ ছেড়ে দেয় ব্যক্তিটি। ছাড়া পাওয়া মেয়েটা হাঁপাতে থাকে, জোরে জোরে নিঃশ্বাস নেয়। মুখ চেপে ধরা ব্যক্তিটি শার্টের কলারটা ধরে ঝাঁকিয়ে তাহি প্রশ্ন করে, হু আর ইউ? একটা মেয়েকে এভাবে মুখ চেপে ধরে লুকিয়ে বা কেন ছিলে? বিশ্বাস করুন, আমরা কিছু করিনি। আর আমরা দুজন লুকিয়েছিলাম যাতে কেউ আমাদের দেখতে না পারে। আর আলিশার মুখ চেপে ধরেছিলাম কারণ ও বেশি কথা বলে। যদি ধরা পড়ে যায় তাহলে ওরা আমাদের মেরে ফেলতো। বিশ্বাস না হলে আলিশাকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আনান ঠিকই বলেছে। আসলে আমরা ওই খারাপ লোকগুলো থেকে বাঁচার জন্য এভাবে লুকিয়েছিলাম। সন্ধিয়ান হয়ে প্রশ্ন করে তাহি। তাহলে চিৎকারের আওয়াজ যে ভেসে আসছিল সেটা কার? সেটা আমারই। ওরা আমাকে ধরে ফেলেছিল, তাই চিৎকার করেছিলাম। পরে আনান আমাকে জোর করে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে দৌড়াতে গভীরে চলে আসে, আর আমরা এভাবে লুকিয়ে থাকি। তোমরা যাদের কথা বলছো কে তারা? আর তোমাদেরই বা কেন অ্যাটাক করেছিল? আমরা দুইজন গোয়েন্দার ইনভেস্টিগেটর। এখানকার অনেক মানুষ থানায় কমপ্লেন করতো। এখানে মানুষ উধাও হয়ে যায়, পরে কয়েকদিন পরে লাশ পাওয়া যায়। সব লাশের এই চোখ, কিডনি, হার্ট এগুলো থাকে না, মানে তাদের এগুলো নিয়ে নেয়। হোয়াট? কতদিন ধরে এমন করছে? অনেক দিন ধরেই। এখানে পুলিশটা কোনো পদক্ষেপ নেয়নি বা তদন্ত করেনি? করেছিল, তবে কেউই কোনো কিছু বের করতে পারেনি। আমরা তো এই কেসের জন্যই আজ এই জঙ্গলে এসেছিলাম। এই জায়গার প্রতিটি জায়গা দেখতে চেয়েছিলাম, তাই জঙ্গলেও ঢুকে পড়ি। বাকি কথা পরে শুনবো, আগে তোমরা চলো। নিষ্প্রভ গিয়ে বাকি সবাইকে নিয়ে আসে। সবাই একসাথে সাবধানে জঙ্গলের ভিতর থেকে বের হয়। তাহি আনান ও আলিশার ফোন নাম্বার নিয়ে নেয়। কাল তারা দেখা করবে, তারপর বাকিটা জানাবে। আপাতত সবাই বাড়ির দিকে রওনা দেয়। সবার মনে একটাই চিন্তা, কে বা কারা এমন করতে পারে। তাহির মনেও একই ভাবনা, কোনো অবৈধ ব্যবসায়ী বা খারাপ কাজের সাথে যুক্ত এমন লোকেরা এসব করেছে। তারা হয়তো এগুলো বিক্রি করে। নিষ্প্রভ দিবাকে নিয়ে বাড়ি চলে যায়। তীব্র ও আহাত চলে যায়। রয়ে যায় উর্মিলা ও তাহি। তাহি কোনো দ্বিধা ছাড়াই বলে, তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। বিনা ব্যাগকে তাহি বাইকে উঠে যায় উর্মিলা। সে ভয় পেয়ে আছে জঙ্গলের ঘটনাটা নিয়ে। ভয় পাচ্ছ? তাহির প্রশ্নে উর্মিলা ঢোক গেলে আমতামতা করে বলে, কিছুটা। ভয় পেও না, এরকম অহরহ ঘটনা ঘটে আমাদের চারদিকে। তবে সব ঘটনার সঠিক তদন্ত হয় না। আমি এইখানের এই কেসটার দায়িত্ব নিব। সে হয়তো নিবেই। তুমি তো একজন আইনের রক্ষক, আর তুমি যথেষ্ট সাহসী। আর কোনো কথা না বলে বাইক স্টার্ট দেয় তাহি। উর্মিলাকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। নিজের বাসা থেকে রওনা হয়। বাসায় এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে তাহি। তারা যে জায়গায় গিয়েছিল সেই জায়গাটা সাধারণত একটা গ্রাম। গ্রামটির নাম মির্জাপুর। মির্জা বংশের জমিদার বাড়ি এখনও রয়েছে সেখানে। আর জঙ্গলটি জমিদার বাড়ির কয়েক রাস্তার পরেই অবস্থান করছে। হালকা খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেয় তাহি। তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ডাক্তার সাহেব নামটি জলজল করছে। স্মিত হেসে তাহি কল রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে নিষ্প্রভ বলে, কি করেছেন মহারানী? এই তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, ভীষণ ক্লান্ত লাগছে। ক্লান্ত তো লাগবেই, যেভাবে জঙ্গলে দৌড়েছ। বাপরে, আমার দোষী রানী কিছুই ভয় পায় না। কত সাহসী হবে আমার বউ, ভাবতেই গর্ব হয় আমার। এত গর্ব করে লাভ নেই, ঘুমালে শরীর সুস্থ হবে। ঘুম তো আসবে না মহারানী, তোমাকে খুব শীঘ্রই আমার করে নিয়ে আসবো। তখন সারাক্ষণ তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমি তো ভেবেই রেখেছি, বিয়ে করে 1 সপ্তাহ দরজা জানলা খুলবো না। চুপ করুন অসভ্য ডাক্তার। আপনার ঘুম না পেলেও আমার ঘুম পেয়েছে। রাখছি, ভালো থাকুন, গুড নাইট, আল্লাহ হাফেজ। আরে শুনবে তো আমার কথা? ধুর, কল কেটে দিল। কি আর করার, যাই আমিও ঘুমাই। বিছানায় শুয়ে কোলবালিশ জড়িয়ে ধরে নিষ্প্রভ মনে মনে বলে,
কবে যে কোলবাসির জায়গায় তুমি থাকবে বউ? আচ্ছা আমি কি লুচি হয়ে যাচ্ছি? আগে তো এসব ভাবতাম না। ছি ছি ছি, তাহি ঠিকই বলে, অসভ্য ডাক্তার হয়ে যাচ্ছি আমি। আরে তাতে কি, আমি তো শুধু তাহির ক্ষেত্রে এমন একটু করি। আমার বউ, আমি যা ইচ্ছা করবো, আরও লুচি পাওয়াটা হব, কিন্তু আমার বউ চাই যায়। কবে যে মহারানী বুঝবে? এসব ভাবনা চিন্তা করতে করতে ঘুমের রাজ্যে তলিয়ে যায় নিষ্প্রভ। সকালে 10:30টার কাছাকাছি ক্যাফেতে বসে আছে আর আলিশা ও আনান। মূলত তারা তাহির জন্য অপেক্ষা করছে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটে তাহির। তাহি এসে বসে টুকটাক কথা বলে কফি অর্ডার করে। কফি এলে কফিতে এক চুমুক দিয়ে বলে, এবার বলা শুরু করো, কি কি জানো তোমরা, আর কি কি ইনফরমেশন কালেক্ট করেছো? মির্জাপুরের নাম সাধারণত মির্জা জমিদারের কারণে হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, মির্জা বাড়ির জমিদার বেঁচে নেই, তবে ওনার বংশধর মানে 2 ছেলে, আবার তাদের ছেলে মেয়ে আছে। তারা কেউই জমিদার বাড়িতে থাকে না, সবাই শহরে বাড়ি বানিয়ে বসবাস করছে। তবে বছরে তারা একবার সবাই একসাথে মির্জা বাড়িতে হাজির হয়, তখন সবাই একসাথে মিলে সময় কাটায়। মির্জা জমিদারের 2 সন্তান, আরিফ মির্জা ও আরিয়ান মির্জা। আরিফ মির্জার এক ছেলে, বর্তমানে সে একজন সফল বিজনেসম্যান, সবাই এক নামে চিনে। কি নাম সেই বিজনেসম্যানের? আরাধ্য মির্জা, আরিফ মির্জার একমাত্র সন্তান। আরিয়ান মির্জারও ছেলে আছে, এক ছেলে এক মেয়ে। আরাব মির্জা ও মেয়ে আরশি মির্জা। আরাধ্য মির্জা তার বাবা ও মাকে নিয়ে ঢাকা মিরপুরে নিজের বাড়িতে থাকেন। আরাব মির্জার মা নেই, নিজের বোন ও বাবাকে নিয়ে তিনিও আরাধ্য মির্জার বাড়ির পাশেই বাড়ি বানিয়েছেন, সেখানেই থাকেন। তবে তিনি বিদেশে বেশি যাতায়াত করেন। কেন করেন সেটা জানতে চাইলে আরাব মির্জা বলেছেন তিনি ব্যবসায়িক কাজে বিদেশে যাওয়া আসা করেন বেশি। তবে মজার ব্যাপার হলো, যেখানে আরাধ্য মির্জা এত বড় ব্যবসায়ী হয়েও মাসে একবারও বিদেশে যান কিনা সন্দেহ। মানে তিনি সব কিছু অনলাইনেই করেন, বিদেশে বেশি যান না। সেখানে আরাব মির্জা আরাধ্য মির্জার থেকে ব্যবসার তুলনায় একটু নিচুতে। সেখানে আরাব মির্জা এতবার বিদেশ যাতায়াত করেন। আরাফ মির্জার কোনো রেকর্ড আছে, মানে থানায় বা আইনি কোনো রেকর্ড? হ্যাঁ আছে। প্রায় 2 বছর আগে আরাব মির্জার ব্যবসায়িক মাল বহন করা ট্রাকে ড্রাগস পাওয়া গেছে। পরে তিনি বলেন এগুলো থাকে ফাঁসানোর জন্য, তার কোনো শত্রু করেছে। আর পরে এসব নিয়ে কোনো ঘাঁটাঘাঁটি হয়নি, টাকা খাইয়ে পুলিশের মুখ বন্ধ করে দিয়েছিলেন। ওকে, ধন্যবাদ। আমি খুব শীঘ্রই এই কেসের দায়িত্ব নিব, আর আমার সাথে তোমরা দুজনও থাকবে। শিওর ম্যাম, আমরা আপনার সাথে এই কেসে কাজ করতে চাই। শিওর ম্যাম, আমরা আপনার সাথে এই কেসে কাজ করতে চাই। তো ওই কথাই রইল, মোবাইলে যোগাযোগ হবে। আমিও 2 দিনের ভিতর পারমিশন নিয়ে এই কেস নিয়ে তদন্তের কাজে নামবো, তোমাদের জানাবো। ভালো থেকো। জি ম্যাম, আপনিও। জি ম্যাম, আপনিও। চেম্বারে রোগী দেখতে ব্যস্ত নিষ্প্রভ। ডাক্তারদের ছুটি নেই, এই রোগী দেখা তো লেগেই থাকে, সাথে সার্জারি তো আছেই। দুপুরে খাবারের সময় হয়ে গেছে, তাই নিষ্প্রভ আর একটা রোগী ডেকে খেতে যাবে। চেম্বারের দরজায় নক করল কেউ। নিষ্প্রভ কাম বলে অনুমতি দিল। একটি মেয়ে এসে দাঁড়ালো। নিষ্প্রভ এক পলক তাকাতেই বলল, শিট। মেয়েটি বসলো। নিষ্প্রভ বলে, আপনার সমস্যা বলুন। মেয়েটির মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল। নিষ্প্রভের কথা শুনে মুখ থেকে ওড়না সরিয়ে দিল। নিষ্প্রভ মেয়েটির মুখের দিকে তাকাতেই চমকে উঠল। সারা মুখে মারের দাগ। আপনার এই অবস্থা কেন? শুধু মুখেই না, সম্পূর্ণ শরীরেও আছে। ফুল হাতা জামা পরার জন্য দেখতে পাচ্ছেন না। আপনার এই অবস্থা কে করেছে? সে অনেক কাহিনী। আগে আপনার মোবাইলটা দিন তো। মোবাইল দিয়ে কি করবেন? পুলিশকে ফোন করব। পুলিশকে ফোন করে কি করবেন? আমাকে বলুন, আমি দেখি আপনার কোনো সাহায্য করতে পারি কি না। তখনই সেখানে তাহির আগমন ঘটে। চেম্বারের অন্য কারোর প্রবেশ ঘটেছে বুঝতে পেরে মেয়েটি আবারও নিজের মুখ ঢেকে নেয়। তাহি হুড়মুড় করে ঢুকে নিষ্প্রভের দিকে তাকিয়ে ভুরু কুচকায়। নিষ্প্রভের দিকে একবার, সামনে বসা মেয়ের দিকে একবার তাকায়। এখন তো খাবার টাইম ডাক্তার সাহেব, তাহলে আপনি এখনও রোগী দেখছেন কেন? হ্যাঁ, আসলে খেতেই যাচ্ছিলাম, তখন এই মেয়েটি চলে আসে, তাই ভাবলাম দেখি তারপর যাই। তো দেখুন তাড়াতাড়ি, আমি আর আপনি একসাথে দুপুরে খাবার খাবো আজ। কিন্তু তাহি, তার আগে এই মেয়ের সমস্যা জানতে হবে। মেয়েটি এসেই বলেছে পুলিশকে ফোন করতে, আর মেয়েটির মুখে ও শরীরে মারের দাগ। হোয়াট? কোথায় দেখি তো?
বলেই মেয়েটি পাশে এসে দাঁড়ালো তাহি। মেয়েটি নিজের মুখ থেকে আবারও ওড়না সরায়। মুখ দেখে চমকে ওঠে তাহি। কত নিষ্পাপ একটা মেয়ে, কিন্তু মেয়েটির এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন? কে করেছে এসব? বলবো, আগে আমাকে পুলিশকে ফোন দিতে দিন প্লিজ। আমি একজন আইনের অফিসার হই, তুমি আমাকে বলতে পারো। হ্যাঁ বলুন, আপনার এই অবস্থা কে করেছে? আমরা সাহায্য করব আপনাকে। শুনুন তাহলে, আমি আরশি মির্জা, আরিয়ান মির্জার মেয়ে ও আরাফ মির্জার বোন। আমার বাবা ও ভাই অনেক খারাপ কাজ করে, আমি সেগুলো জানতে পেরে ওদের বাধা দেওয়ার চেষ্টা করি। তার জন্য ওরা আমাকে মেরেছিল। যে বাবা কখনো আমার গায়ে ফুলের টোকা দিত না, সেই বাবা আমাকে চাবুক দিয়ে মেরে এই অবস্থা করেছে। যেই ভাই আমার গায়ে কখনো হাত তুলতো না, সেই ভাই আমার গালে থাপ্পড় মেরেছে, মুখে ছুরি দিয়ে আঘাত করেছে, গাল দিয়ে রক্ত পড়েছে, তবুও ফিরে তাকায়নি আমার দিকে। আমি আজ অনেক কষ্টে পালিয়ে এসেছি, কোথায় যাব বুঝতে পারছিলাম না। হঠাৎ চোখ যায় হাসপাতালের দিকে, তাই আপনার চেম্বারে চলে আসছি। বলে ডুগরে কেঁদে ওঠে আরশি। অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছিল সে। নিষ্প্রভের চোখে মুখে বিস্ময়। এটুকু একটা মেয়েকে এত অত্যাচার করেছে, তাও কিনা নিজের বাবা ও ভাই। তাহি নিশ্চুপ হয়ে গেছে। এই তাহলে আরশি, আরশি মির্জা, যার কথা সকালে আনান ও আলিশা বলেছিল তাকে। তার মানে মির্জাপুরের এইসব ঘটনাগুলোর সাথে সত্যি মির্জা পরিবারের সম্পর্ক আছে। তুমি আরশি মির্জা, মানে মির্জা জমিদার বংশের ছেলে আরিয়ান মির্জার মেয়ে? হ্যাঁ, কিন্তু আপনি এত কিছু কি করে জানেন? সে অনেক কথা, ভালোই হলো তোমাকে পেয়ে গেলাম। কেস সলভ করতে সহজ হবে। কিসের কেস? গতকাল আমরা জঙ্গলে গিয়ে জেনেছিলাম না, ওখানের মানুষ কিডন্যাপ হতো, আর কয়েকদিন পরে ওদের শরীরের মূল্যবান জিনিসগুলো নিয়ে ফেলে দেওয়া হতো। হ্যাঁ, কিন্তু এর সাথে আরশির সম্পর্ক কি? সম্পর্ক আছে ডাক্তার সাহেব। আমি আজ আনন্দের সাথে মিট করেছি, সব কিছু জেনেছি। আর এখন আরশির কথা শুনে আমি শিওর এসবের সাথে আরাফ মির্জাও তার বাবা আরিয়ান মির্জা জড়িত। ঠিক আছে, সব কথা পরে হবে, আগে আরশির চিকিৎসা করতে হবে। তাই করুন। আরশি, তুমি কিছু খেয়েছো? তোমার মুখ দেখেই মনে হচ্ছে কিচ্ছু খাওনি। ডাক্তার সাহেব, আরশির চিকিৎসার ব্যবস্থা করুন, আর আগে ওর খাওয়ার ব্যবস্থা করুন। আরশিকে সুস্থ হতে হবে। কেটে গেছে 1 সপ্তাহ। আরশি মোটামুটি সুস্থ হয়ে গেছে। শরীরের ক্ষতগুলোও শুকিয়ে এসেছে। তাহি 2 দিনের মধ্যেই কেসের তদন্তের জন্য দায়িত্ব নিয়েছে। আনান ও আলিশাকে নিয়ে আরাফ মির্জা সব কিছু বিষয়ে তদন্ত করে জানতে পেরেছে আজ রাত 1টার দিকে সমুদ্র পথে অবৈধ মাল পাচার করা হবে। সে হতে পারে ড্রাগস বা মানুষের শরীরের বিভিন্ন অংশ, যেমন চোখ, কিডনি। আর এটাও জেনেছে যে ট্রলার দিয়ে মানুষ নিয়ে যাওয়া হবে। যাদের কিডন্যাপ করেছে তাদেরও নিয়ে যাওয়া হবে তাদের গুপ্ত আস্তানায়, যেখানে চোখ, কিডনি অপারেশন করে নেওয়া হয়। তাহি চাইলেই আরশের জবানবন্দি নিয়ে আরাফ মির্জা ও তার বাবাকে ধরে আনতে পারে, কিন্তু সেটা করবে না তাহি। সব কিছু হাতের মুঠোয় এনে হাতে নাতে ধরবে আরাফ মির্জা ও আরিয়ান মির্জাকে। আরাধ্য মির্জা ও আরিফ মির্জার চোখ ছলছল করছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। আরশিও ফুপিয়ে কেঁদে উঠছে বারবার। আরশির দিকে এগিয়ে আসলেন আরাফ মির্জা। তার একটা মেয়ের খুব শখ ছিল, কিন্তু সেটা পূরণ হয়নি। তিনি আরশিকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। চোখের পানি মুছিয়ে দিয়ে বুকে টেনে নিলেন আরশিকে। এবার আরশি শব্দ করে কেঁদে উঠল। অনেকক্ষণ পরে কান্না বন্ধ হলো আরশির, কিন্তু মাঝে মধ্যে ফুপিয়ে উঠছে। এবার তাহলে উঠি মিস্টার মির্জা। আপনাদের তো সবই বললাম, ওকে আগলে রাখবেন। কোর্টে আরশি হবে প্রধান সাক্ষী। এখন শুধু প্ল্যান মতো আরিয়ান মির্জাও তার ছেলেকে ধরার পালা। তাহির কথা শুনে আরাধ্য এগিয়ে এলো, বিনয়ের সাথে বলল, আপনাকে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না মিস তাহি। আমরা কখনো ভাবতেও পারিনি এমন কিছু একটা হবে বা হতে পারে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর শিকে আমি আর বাবা আগলে রাখবো, এবং কোর্টে আরশি অবশ্যই সাক্ষী দিবে। ওকে, আজ তাহলে আমি আসি, আমার কাজ আছে, বুঝতেই পারছেন। যে আপনার সময় নষ্ট করব না, আপনি আসতে পারেন। আরশির দিকে এক পলক তাকিয়ে
টেক কেয়ার বলে চলে গেল তাহি। আরাধ্য এগিয়ে এলো আরুষির দিকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোকে খুব কষ্ট দিয়েছে ওরা, তাই না আরু? আমি ওদের নিজের হাতে শাস্তি দিতাম, কিন্তু বাবা মাকে সেই শিক্ষা দেয়নি। আমি আইন নিজের হাতে তুলে নিব না ঠিকই, তবে ওই ক্রিমিনালদের যাতে এমন শাস্তি দেওয়া হয় যা দেখে সবাই ভয়ে কখনো অবৈধ পথে পা বাড়াবে না, সেরকম শাস্তি ওদের পাইয়ে দিব। আরিফ মির্জার দিকে তাকিয়ে আরাধ্য বলে, বাবা, আমি আজ এক্ষুনি আরশিকে বিয়ে করতে চাই, তোমার যদি কোনো আপত্তি না থাকে তো। ছেলের কথা শুনে মুচকি হাসলেন আরিফ মির্জা। তিনি জানেন তার ছেলে আরুষিকে ভালোবাসে। আমার কোনো আপত্তি নেই বাবা, তুই বিয়ে করবি, তাও আমার আরশিমাকে। সেটা তো আমার জন্য খুবই খুশির সংবাদ। আমি আগে থেকেই মনে মনে আরশিকে তোর বউ করার স্বপ্ন দেখতাম, কিন্তু কখনো তোকে বলা হয়নি। অবাক হয়ে এদের দুজনের কথা শুনছে আরশি। হ্যাঁ, এটা ঠিক, আরশিও মনে মনে আরাধ্যকে পছন্দ করত, কিন্তু আরাধ্যও যে তাকে পছন্দ করে বা করতে পারে সেটা কখনোই ভাবতে পারেননি আরশি। মনের মধ্যে হাজার কষ্টের মধ্যেও আরশির ঠোঁটে হাসি ফুটে ওঠে। আরিফ মির্জা বললেন, যা, তোরা উপরে যা, আমি ম্যানেজারকে ফোন করে বলছি কাজে নিয়ে আসতে, পরে না হয় ধুমধাম করে তোদের বিয়ে দেব। বলেই নিজের রুমে চলে গেলেন আরিফ মির্জা। আরশির হাত টেনে নিজের রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল আরাধ্য। আরশির তো লজ্জায় মরিমরি অবস্থা। আরশিকে লজ্জা পেতে দেখে পাকা হাসলো আরাধ্য, টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আরশি আরাধ্যর বুকে মাথা এলিয়ে দিল। আরশির মাথায় হাত বুলিয়ে দিয়ে আরাধ্য বলল, ওরা তোমাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? ওদের দেওয়া কষ্ট আমি ভুলে যেতে চাই। আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি আপনাকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই, যেখানে শুধু সুখ থাকবে, অভিমান থাকবে, ভালোবাসা থাকবে, থাকবে না কোনো বিশ্বাসঘাতকতা। আরশির কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল আরাধ্য। আরশিকে ছেড়ে দিয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করলো। শাড়ির আঁচল আরশির মাথায় দিয়ে বলল, জানো আরশি, এটা কার শাড়ি? এটা আমার মায়ের বিয়ের শাড়ি। আমি চাই আজ এটা পরে তোমাকে নিজের জীবনে স্ত্রীর স্থান দিতে। পড়বে তো? কেন পরবো না, অবশ্যই পরবো। আপনি বাইরে যান, আমি শাড়ি পরছি। আচ্ছা, আলমারির বাদিকে একটা ব্যাগে তোমার প্রয়োজনীয় সবকিছু পাবে। রাত 10টার কাছাকাছি সময়। খাওয়া দাওয়া অনেক আগে শেষ হয়েছে। বর্তমানে আরশি আরাধ্যর কোলে বসে আছে। আরশি দেখছে দূর আকাশের চাঁদ, আর আরাধ্য দেখছে তার সদ্য বিবাহিত স্ত্রীকে। ঘুমোবে না? না, আর কিছুক্ষণ থাকি না এভাবে। আরশির নিঃসংকোচ আবদারে না করতে পারল না আরাধ্য। আরশিকে শক্ত করে জড়িয়ে ধরল। আরশি নিজের প্রিয়তম স্বামীর বুকে মাথা রেখে চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। আরাধ্য বুঝতে পারল আরশি ঘুমিয়ে পড়েছে। কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও আরশিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। গভীর রাত, চারিদিকে প্রচণ্ড বাতাসে সব কিছু উঠছে। বর্তমানে নিজের টিমের সবাইকে নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে তাহি। তোমরা সবাই রেডি? জি ম্যাম, আমরা সবাই প্রস্তুত। ওকে, তোমরা সবাই চারদিকে লুকিয়ে যাও। আমি যখন বের হব তখন তোমাদের জানাবো। কান থেকে ব্লুটুথ খুলবে না কেউ, মনে থাকে যেন। জি ম্যাম, মনে থাকবে। গো, সবাই চারিদিকে লুকিয়ে পড়ো, ওদের আসার সময় হয়ে গেছে। আমি আপনার সাথে থাকি ম্যাম। না, তার দরকার নেই। তুমি আলিশাকে তোমাদের সাথে রাখো। যাও, কুইক, সবাই চারদিকে লুকিয়ে পড়ো। ভোর রাত, হাসপাতালের চারিদিকে অ্যাম্বুলেন্সের শব্দের উত্তেজনার ভাব বিরাজ করছে। সব ডাক্তার, নার্স, কর্মীরা দাঁড়িয়ে ভিড় করেছে। কলিজা কাঁপছে নিষ্প্রভের। বারবার মনকে বুঝ দিচ্ছে অ্যাম্বুলেন্সের ভিতর যেন তাহি না হয়। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে রক্তাক্ত তাহিকে স্ট্রেচারে করে বের করে আনলো নার্সরা। সাথে আনান ও আলিশা, আরও কিছু অফিসাররা আছেন যারা একটু একটু আহত হয়েছেন। তাহির রক্তাক্ত শরীর দেখে নিষ্প্রভের পৃথিবী থমকে গেল। তাহিকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছে। বুকের বাঁ পাশে গুলি লেগেছে। আনানের ধাক্কায় স্বাভাবিক হলো নিষ্প্রভ। আনানের দিকে তাকিয়ে বলল, আমার পাখি। কিছু হবে না স্যার,
আপনি না ডাক্তার, আপনি কি পারবেন না আপনার পাখিকে বাঁচাতে? আমি পারবো না আনান। আমি তাহিকে এই অবস্থায় দেখতে পারছি না। ওর অপারেশন করবো কী করে? জানেন স্যার, ম্যাম জ্ঞান হারানোর আগে কি বলেছেন? কি বলেছে? ম্যাম বলেছেন, দেশের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য যদি আমার মৃত্যু হয়, তাতে আমার কোনো আফসোস নেই, বরং আমি মৃত্যুকে খুশি মনে গ্রহণ করব। আমি যদি মরে যাই আনান, তাহলে তুমি আমার ডাক্তার সাহেবকে বলে দিও তার পাখি বীরের মতো মৃত্যুবরণ করেছে, শত্রুদেরকে প্রতিহত করে তারপর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তুমি আমার ডাক্তার সাহেবকে বলে দিও তার অবাধ্য প্রেমিকা তাকে অনেক ভালোবাসে। আমি যদি আর ফিরে না আসি, তাহলে আমার হয়ে ডাক্তার সাহেবকে আমার শেষ কথাগুলো বলে দিও। নদীর পাড়ে দুইটা ট্রলার পাশাপাশি অবস্থান করছে। হাঁক ছাড়লেন আরিয়ান মির্জা। ছেলেপেলেদের দিকে তাকিয়ে বললেন, যে ছেলে মেয়েগুলো কিডন্যাপ করা হয়েছে তাদের একটা ট্রলারে তোলো, আর ড্রাগস, ইয়াবা, অস্ত্র সবকিছু আরেকটাতে তোলো। মাথা নাড়িয়ে সবাই কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। আরিয়ান মির্জা নিজের ছেলেদের দিকে তাকিয়ে বললেন, কি মনে হয় আরাফ, সব ঠিকঠাক? ঠিকঠাকই তো লাগছে বাবা, তবুও সবাইকে সাবধানে কাজ করতে বলো। মির্জাপুরের কেসটা নতুন একজন অফিসার তদন্তের দায়িত্ব নিয়েছে। শুনেছি সে নাকি খুব ডেঞ্জারাস। এখন পর্যন্ত যতটা কেসে জড়িয়েছে সব সমাধান করেছে। নাম কি সেই অফিসারের? তাহি মাহমুদ, একজন সিআইডি অফিসার। মেয়ে? হুম। হোয়াট? তুমি একটা মেয়েকে ভয় পাচ্ছ? এত ভিতর ডিম কবে হলে? নো ড্যাড, আমি ভয় পাচ্ছি না। তাহি মাহমুদের সম্পর্কে সব কিছু জেনেছি। লেডি খুব সাহসী। মেয়ে হয়েও সাহস ও কাজের তুলনায় সব সিনিয়র ম্যান অফিসারদের ছাড়িয়ে যাচ্ছে। তো ছাড়িয়ে যাক, সমস্যা কি? আমাদের সাথে না লাগলেই হলো। যদি আমাদের কাজের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করে তো সোজা উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ড্যাড, আমি একটা সত্যি কথা জানতে পেরেছি। কি কথা? জয়নাল মাহমুদের এক মেয়ে ছিল, জানো? আছে। কেন? জানি, বাট যেদিন ওদের বাড়িতে গিয়েছিলাম সেদিন তো ওর মেয়েটি ছিল না, শুধু ও আর ওর স্ত্রী ছিল। জয়নাল মাহমুদের মেয়ে তাহি মাহমুদ। হোয়াট? ইয়েস ড্যাড, ইয়েস। 15 বছর আগে তুমি যাকে নিজ হাতে খুন করেছিলে সেই জয়নাল মাহমুদের মেয়েই তাহি মাহমুদ। কিন্তু তুমি এত কিছু কিভাবে জানলে? আমি সিআইডি অফিসার তাহির সব ডিটেলস জানতে গিয়ে এইসব জানতে পেরেছি ড্যাড। আড়াল থেকে এতক্ষণ সব কিছু শুনছিল তাহি ও ওর টিমের সবাই। তাহি স্তব্ধ হয়ে গেছে। সে তো জানতো তার বাবা হার্টের সমস্যা কারণে মারা গেছে। স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে তার মা তারিন মাহমুদও স্ট্রোক করেছিলেন। তার মানে এতদিন সে মিথ্যে জানতো সব। তার বাবা মাকে খুন করা হয়েছে। কানে ব্লুটুথের চাপ দিয়ে ফিস ফিস করে তাহি বলল, আক্রমণ করো। মুহূর্তের মধ্যে চারদিক থেকে বেরিয়ে আসলো তাহির টিমের সব অফিসাররা। শুরু হলো গুলাগুলি। আরিয়ান মির্জার লোকেরা সবাই কাছে ব্যস্ত ছিল বিধায় কেউ তেমন বিপরীত আক্রমণ করতে পারেনি। আর আরিয়ান মির্জাও আরিফ মির্জার কথা বলতে এতই ব্যস্ত ছিল যে তাদের দিকে কি হচ্ছে তা বুঝতে 20 সেকেন্ডের মতো সময় লেগেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাহি পিস্তল তাক করে আছে আরিয়ান মির্জা ও আরিফ মির্জার দিকে। তাহির টিমের অফিসারদের ইশারা করলো আরিয়ান মির্জার লোকেদের অ্যারেস্ট করে গাড়িতে তুলতে। ওরা সাথে আরও গাড়ি এনেছিল। তার মধ্যে একটিতে কয়েকজন অফিসার দিয়ে আরিয়ান মির্জা লোকেদের লকআপে পাঠিয়ে দিল। যে ট্রলারে কিডন্যাপ করা মানুষগুলোকে রাখা হয়েছিল সেই ট্রলারে কিছু অফিসার ঢুকে সবাইকে বের করে আনলো। কয়েকজন অল্পবয়সী মেয়ে, কয়েকজন অল্পবয়সী ছেলে ও কয়েকজন মধ্যবয়সী নারী পুরুষ রয়েছে। তাদের আরেকটা গাড়িতে করে নিয়ে চলে গেল কিছু অফিসাররা। আরিয়ান মির্জা ও আরাফের দিকে এখনও পিস্তল তাক করে রেখেছে তাহি। চারিদিক থেকে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। তোদের সব কিছু শেষ। একটু আগে যা যা বলেছিস সব রেকর্ড হয়ে গেছে। তোদের কুকর্মের সব প্রমাণ পেয়ে গেছি বলে তাহি দুজন অফিসারকে ইশারা করলো, হাতে কড়া পড়াতে বলল। দুজন অফিসার আরিয়ান মির্জা ও আরাফ মির্জাকে টেনে গাড়িতে তুলল।
তাহি, আনান ও আলিশা আরও কিছু অফিসার এগিয়ে গেল আরেকটা ট্রলারের দিকে, যেটাতে রয়েছে সব অবৈধ মালামাল ও অস্ত্র। হাতে হ্যান্ড গ্লাভস পরতে পরতে ট্রলারের ভিতরে ঢুকলো তাহি। সামনে তাকাতেই তাহি স্তব্ধ হয়ে গেছে। আলিশা হুড়মুড় করে বমি করে দিয়েছে। আরেকজন লেডিস অফিসার জেসি ওকে ধরে রেখেছে। জেসি, আলিশাকে নিয়ে যাও, আর সবাই মাস্ক পরে নাও। এরপর ফলমি বলে তাহির সামনে রাখা বক্সের দিকে এগিয়ে গেল। ড্রাগস, ইয়াবা, অবৈধ অস্ত্র এক সাইডে ও কিডনি চোখ প্যাকেটের মতো করে রাখা, যার গন্ধে মূলত আলিশা বমি করে দিয়েছে। পুলিশ ফোর্সকে কল করা করলো তাহি। তারা কিছু পুলিশ নিয়ে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হলো। তাদের ট্রলারতে সব কিছু নিয়ে আসতে বলে। তাহি ও টিমের মেম্বারদের নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। যেই গাড়িতে আরিয়ান মির্জা ও আরিফ মির্জাকে তোলা হয়েছে সেই গাড়িতে তাহি ও তার টিমের বাকি অফিসারগুলো উঠে বসলো। গাড়ি কিছু দূর যেতেই পাশে বসা অফিসারের হাত থেকে পিস্তল কেড়ে নেয় আরাফ। তা দেখে ড্রাইভিং করা অফিসাররা গাড়ি থামায়। সবাই গাড়ি থেকে নেমে বের হয়ে আসে। তাই অফিসারকে নিজের হাত জিম্মি করে গাড়ি থেকে বের হয়ে আসে আরাফ। পালানোর চেষ্টা করে দৌড় দেয়, কিন্তু বেশি দূর যেতে পারেনি। তার আগে আবারও তাহির টিম ও তাহিওকে ঘিরে ধরে। পার্থক্য শুধু একটাই, আগে আরাফের হাতে পিস্তল ছিল না, এখন পিস্তল আছে, আর সেটা সামনে তাহির দিকে তাক করে রেখেছে আরাফ। তারপর উৎসুক হয়ে প্রশ্ন করে নিষ্প্রভ। গলা শুকিয়ে গেছে স্যার, আগে একটু পানি খেয়ে নিই। বলেই আনান পাশের টেবিল থেকে গ্লাস নিয়ে ঢকঢক করে পানি পান করলো। আবারও বলতে শুরু করলো। অস্ত্র নামাও অফিসার, তোমার অফিসারদের অস্ত্র নামাতে বলো, না হলে আমি কিন্তু তোমাকে শুট করে দেব। কেউ অস্ত্র নামাবে না, তুই অস্ত্র নামা, না হলে কি? কিছু বলল না তাহি। পিস্তল তাক করে আরাফের দিকে এগিয়ে যেতে লাগলো। আরাফ সামনে থাকা বারবার বলছে, সামনে আসবে না অফিসার, আমি কিন্তু শ্যুট করে দেব। কিন্তু তাহি সেসব উপেক্ষা করে আরাফের দিকে এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে আরাফ শ্যুট করে দেয়, যা তাহির বুকে গিয়ে লাগে। ঠিক তখনই আনান পিছন থেকে আরাফের পিস্তল কেড়ে নেয়, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আনান আরাফকে কয়েকটা ঘুষি দিয়ে বাকি অফিসারদের বলে আরাফকে গাড়িতে তুলতে। আনান তাহির দিকে এগিয়ে যায়। আনানকে কিছু বলে অজ্ঞান হয় তাহি। তারপরে দ্রুত অ্যাম্বুলেন্সে কল করে তাহিকে নিয়ে ও কিছু অফিসারকে নিয়ে হাসপাতালে আসে আনান। ততক্ষণে মিডিয়া খবর পেয়ে গিয়েছিল, তাই সবাই ঘটনাটা জেনে যায়। আর পরে কি হয়েছে আপনি তো জানেনই স্যার। স্যার, তাহি ম্যামের জ্ঞান ফিরেছে। নার্সের কথা শুনে এক মুহূর্ত দেরি করল না নিষ্প্রভ। তাহির কেবিনের দিকে দৌড় লাগায়। কেবিনের সামনে এসে হাঁপাতে থাকে। জোরে শ্বাস নিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকে। আজ 72 ঘন্টার পর তাহির জ্ঞান ফিরেছে। বেডের সামনে টুলে বসে নিষ্প্রভ। তাহির মাথায় হাত বুলিয়ে ডাকে, পাখি। চোখ বন্ধ করেছিল তাহি। নিষ্প্রভের ডাকে চোখ খুলে তাকায়। অসুস্থতার মধ্যেও হাসার চেষ্টা করে। তা দেখে নিষ্প্রভ নিজেও হাসে। তাহির মাথায় হাত বুলিয়ে দিয়ে নিষ্প্রভ বলে, ভয় পাইয়ে দিয়েছিলে পাখি, তোমার কিছু হলে আমার কি হতো? আস্তে করে বলে তাহি। কি আবার হতো? আপনি আমায় ভুলে অন্য কাউকে ভালোবাসতেন। সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার নিজস্ব গতিতে চলে। কেটে গেছে 1 মাস। সবার জীবনেরই মোড় ঘুরেছে। তাহি সুস্থ হয়ে আবার তার কাজের জীবনে ফিরে এসেছে। কয়েকদিন আগে সরকার থেকে পুরস্কারও পেয়েছে। তীব্র ও দিবার বিয়ে ঠিক হয়ে গেছে। যখন তীব্রর মা বাবা নিষ্প্রভের বাড়িতে আসেন বিয়ের প্রস্তাব নিয়ে, তখন তাদের অবাক করে দিয়ে দিবার মা বাবা সহ হাসি মুখে মেনে নেন। তীব্র তখন শুধু অবাক হয়ে নিষ্প্রভের দিকে তাকিয়েছিল। নিষ্প্রভ তীব্রর কাঁধ চাপড় দিয়ে বলেছিল, আমার বোনের সাথে প্রেম করবে, আর আমি ভাই হয়ে বোন কি করে জানবো না? আমি সবই জানি, মা বাবাকে বলে রেখেছে। আমি জানতাম তুই আন্টি আঙ্কেলকে নিয়ে কোনো একদিন চলে আসবে, তাই কেউ অবাক হয়নি, বরং তুই অবাক হয়ে গেছিস। সেদিন তীব্র নিষ্প্রভকে জড়িয়ে ধরে বলেছিল, আমি তো ভেবেছিলাম তুই জানতে পারলে আমাকে ভুল বুঝবি। নিষ্প্রভ মুচকি হেসে বলেছিল, ভুল বুঝতে যাবো কেন? আমি তো জানি তুই কেমন। তোর উপরে আমার বিশ্বাস আছে, তুই আমার বোনকে সুখেই রাখবি, নিজের সবটুকু দিয়ে আগলে রাখবি। অভয় দিয়ে তীব্র বলেছিল,
তুই আমাকে বিশ্বাস করে তোর বোনের দায়িত্ব দিয়েছিস, এটা আমার জন্য অনেক। বিয়ের পর দিবাকে আমি আমার সবটুকু দিয়ে আগলে রাখবো, প্রমিস দোস্ত। দেখতে দেখতে গায়ে হলুদ চলে এলো। সন্ধ্যা 6টার উপরের সময় দিবাকে গায়ে হলুদের লেহেঙ্গা পরানো হয়েছে। ইতিমধ্যেই হলুদ লাগানোও শুরু হয়ে গেছে। নিষ্প্রভ গেটের দিকেই তাকিয়ে আছে, পরনে হলুদ পাঞ্জাবি। মূলত তাহির আসার অপেক্ষায় আছে। তার অপেক্ষার অবসান ঘটিয়ে তাহি বাইক নিয়ে গেট দিয়ে ঢুকলো। বাইক সাইড করে রেখে নিষ্প্রভের দিকে এগিয়ে গেল। ঠোঁটে হাসি নিয়ে বলল, কি ব্যাপার ডাক্তার সাহেব, গেটের কাছে দাঁড়িয়ে কি করছেন? ওদিকে তো আপনার বোনের হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে মেবি। তাহির উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করল নিষ্প্রভ। হলুদ শার্ট, হলুদ জিন্স পরা, পায়ে হলুদ কিডস। কম সুন্দর লাগছে না, বরং শ্যামাঙ্গিনীকে হলুদ রঙে আরও মায়াবী করে তুলেছে। পর্যবেক্ষণ করা শেষ করে নিষ্প্রভ বলে, আপনার জন্য অপেক্ষা করছিলাম ম্যাম, অবশেষে আপনি আসলেন। চলুন, আপনার একমাত্র ননদ আপনি এখনো আসেননি বলে মুখ ফুলিয়ে রেখেছে। হালকা হেসে নিষ্প্রভের সাথে ছাদের দিকে এগিয়ে গেল তাহি। ছাদের মধ্যে স্টেজ বাঁধা হয়েছে। তাহিকে দেখে মুখটা আরেকটু ফুলালো দিবা। হালকা হেসে নিষ্প্রভ তাহি দুজনে একসাথে দিবাকে হলুদ ছোঁয়ালো। তাহি দিবার দিকে একটা বক্স এগিয়ে দিল, ইশারা করে বলল, তোর গিফট। তবুও দিবার অভিমান ভাঙল না। তাহি ও নিষ্প্রভ সরে গেল। সবাই আবারও দিবাকে একে একে হলুদ লাগাতে লাগলো। বিদায় ঘন্টা বেজে গেছে। হ্যাঁ, দিবার বিয়ে হয়ে গেছে তার ভালোবাসার মানুষের সাথে। গাড়ির কাছে দাঁড়িয়ে আছে তীব্র। সে করুণ চোখে দিবাকে দেখছে। মেয়েটা কান্না তার ভালো লাগছে না। দিবা একবার নিষ্প্রভ তো একবার নিজের মা বাবাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছে। তখনই বাইক নিয়ে গেটের পাশে আসলো তাহি। সবার দৃষ্টি তার দিকে স্থির হলো। তাহি মলিন হেসে এগিয়ে এলো দিবার দিকে। বিয়েতে আসতে পারেনি, কারণ তাহির জরুরি কাজ পড়ে গিয়েছিল। পরনে কালো জিন্স ও সাদা শার্ট, উপরে সিআইডির জেগিন্স কোট পরা। বোঝাই যাচ্ছে তাড়াহুড়ো করে এসেছে। তাহির মুখেও ক্লান্তির ভাব ফুটে উঠেছে। এগিয়ে এসে তাহি দিবার সামনে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। তার আগেই দিবা সরে গেল। তাহি বুঝতে পেরেছে দিবা তার সাথে অভিমান করেছে আর কষ্ট পেয়েছে, কিন্তু তাহিরই বা কে করার ছিল? হঠাৎ করেই কাজ পড়ে গেছে। দীর্ঘ শ্বাস ছাড়ল তাহি। দিবার সামনে গিয়ে দু কান ধরে দাঁড়ালো। উপস্থিত সবাই হতবিহ্বল চোখে তাকিয়ে আছে তাদের দিকে। সবার চোখেই বিস্ময়, নিষ্প্রভের চোখেও বিস্ময়। তাহি কান ধরেছে, তাও সবার সামনে। যেই মেয়ে কি না প্রখর আত্মসম্মান বোধ, সেই মেয়ে বান্ধবীর অভিমান ভাঙানোর জন্য সবার সামনে কান ধরে দাঁড়িয়ে আছে। দিবাও নিজেও বিস্মিত হয়ে আছে, সাথে মনে মনে খুশি হয়েছে তাহির মতো বেস্ট ফ্রেন্ড পেয়েছে বলে, যার কাছে দিবার অভিমানকে ভাঙানোর জন্য এত ব্যাকুলতা। দিবা এগিয়ে গিয়ে তাহিকে জড়িয়ে ধরল। তাহিও কান থেকে হাত নামিয়ে দুই হাত দিয়ে দিবাকে জড়িয়ে ধরল। দিবা চলে গেল নিজের নতুন জীবনের যাত্রার পথে। তীব্রদের গাড়ি চোখের আড়াল না হওয়া পর্যন্ত সেদিকে তাকিয়ে রইল সবাই। তারপর সবাই আস্তে আস্তে বাড়ির ভিতর ঢুকে গেল। তাহি নিষ্প্রভের দিকে তাকালো। নিষ্প্রভের চোখ ছলছল করছে। তাহি এগিয়ে গিয়ে নিষ্প্রভকে জড়িয়ে ধরল। আপনি প্লিজ মন খারাপ করবেন না ডাক্তার সাহেব, এটা তো হবারই ছিল। বিয়ের পরে সব মেয়েকে এভাবেই চলে যেতে হবে। নিষ্প্রভ তাহির মাথায় হাত রাখলো, আদুরে কণ্ঠে বলল, তুমি তো কাজ থেকে ডাইরেক্ট এখানে এসেছো, চলো ফ্রেশ হয়ে নিবে, তারপর দুজনে একসাথে খাবো। মাথা নাড়িয়ে নিষ্প্রভের সাথে বাড়ির ভিতর ঢুকল তাহি। খাওয়া দাওয়া শেষ করে তাহি চলে যায়। যদিও নিষ্প্রভের মা বাবা যেতে দিতে চাননি, কিন্তু তাহি জোর করেই চলে গেছে। তীব্রর বুকে মাথা রেখে পরম শান্তিতে ঘুমাচ্ছে দিবা। তীব্র দিবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সারাদিনের ক্লান্তিতে তারও ঘুম পাচ্ছে ভীষণ। তীব্রও পাড়ি দিল ঘুমের রাজ্যে। দিবা ও তীব্রর বিয়েতে আহাত ও উর্মিলা উপস্থিত ছিল। বর্তমানে লেকের পাড়ে দাঁড়িয়ে আছে দুজন। অনেকক্ষণ নিশ্চুপ থাকার পর আহাত উর্মিলার দিকে তাকিয়ে বলে, আমাকে বিয়ে করবেন উর্মিলা? উর্মিলা প্রথম দেখাতেই আহাতকে পছন্দ করত। আহাতের কথা শুনে মাথা নিচু করে বলল, আপনার মা বাবাকে নিয়ে বাসায় আসবেন, আমি চাই পরিবারের সম্মতিতে বিয়ে করতে।
আহাত কিছু বলল না। প্রাপ্তির হাসি ফুটিয়ে উর্মিলার হাত ধরে হাঁটতে শুরু করলো। নিস্তব্ধ রাত, দুজন কপত কপতি হাত ধরে হাঁটছে। বিছানায় বসে প্রয়োজনীয় কিছু ফাইল দেখতে ব্যস্ত তাহি। তখনই তার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে মুচকি হেসে কল রিসিভ করে। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি ঘুমাননি এখনো? ঘুম আসছে না, একা একা আর কত ঘুমাবো? কবে যে আমারও একটা বউ হবে। আপনার মা বাবাকে বলুন মেয়ে দেখতে, তারপর তাদের পছন্দে বিয়ে করে নিন। এই কি বললে তুমি? আমি অন্য মেয়েকে বিয়ে করবো কেন? আমার তো তুমি আছো, তোমাকেই করবো বিয়ে। যদি আপনার ফ্যামিলি আমাকে না মানে? মানবে না কেন? আমি তো একা ডাক্তার সাহেব, ছোট থেকে একা বড় হয়েছি, বাবা মা নেই। আপনার পরিবার কি আমাকে মেনে নিবে? ওপাশ থেকে নিষ্প্রভ কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, মানবে না কেন? মানতেই হবে। আমি আমার বাবা মাকে চিনি, আর তাছাড়া আমি চাই তোমাকে মা বাবা উপহার দিতে। আমার মা বাবাকে দিয়ে তোমাকে একটু হলেও মা বাবার আদর বুঝিয়ে দিতে, যাতে কখনো বলতে না পারো কখনো মা বাবার আদর পায়নি। ওপাশ থেকে তাহি কিছুক্ষণ চুপ থাকলো। নীরবতা ভেঙে নিষ্প্রভ বলল, পাখি, একটা গান শোনাও। সব কিছু ছেড়ে গিটার ও ফোন নিয়ে বারান্দায় ছুটল তাহি। ফোনের স্পিকার বাড়িয়ে দিল। নিকষ কালো আকাশের দিকে তাকিয়ে গান গাইতে লাগলো। ওপাশ থেকে নিষ্প্রভ তাহির গানের সাথে তাল মিলিয়ে গাইছে। আচ্ছা, গল্পের শেষে তাহিকে মেরে ফেললে কেমন হবে? ভোর রাত, প্রায় 4:30-র কাছাকাছি সময়। গভীর ঘুমে আচ্ছন্ন তাহি। তাহির ঘুমের ব্যাঘাত ঘটাতে তার ফোনের বিকট শব্দ করে বেজে ওঠে। ঘুম ঘুম চোখে তাকিয়ে ফোন রিসিভ করে তাহি। ওপাশ থেকে তাহির টিমের একজন অফিসার সালাম দেয়। তাহির সালাম বিনিময় করে। অতঃপর যেটা জানতে পারল তা শুনে তাহির ঘুম পালিয়ে গেল। তাড়াহুড়ো করে রেডি হয়ে ছুটল, যেখানে সব অফিসাররা উপস্থিত রয়েছেন বর্তমানে। সকাল 7টার কাছাকাছি সময়। ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিল নিষ্প্রভ। উচ্চস্বরে চিৎকার করে আসতেই ধরফড়িয়ে উঠে বসে। চিৎকারগুলো মূলত বসার ঘর থেকে আসছে। বিছানা থেকে উঠে চশমা পরে নিল। ফোন হাতে নিয়ে সেদিকে পা বাড়ালো নিষ্প্রভ। উদ্দেশ্য কী নিয়ে সবাই চিৎকার চেঁচামেচি করছে তা দেখা। কি হয়েছে মা, এভাবে সবাই চিৎকার চেঁচামেচি করছো কেন? নিষ্প্রভের প্রশ্নে সকলের দৃষ্টি তার দিকেই পড়ে। মূলত দিবার বৌভাতের জন্য কিছু আত্মীয় এখনও রয়ে গেছে নিষ্প্রভদের বাসায়। তাদের মধ্য থেকে একজন মহিলা বললেন, বাবা নিষ্প্রভ, আজ দিবার বৌভাত হবে না, পেছনো হয়েছে। দেশের যা অবস্থা। ভুরু কুঁচকে যায় নিষ্প্রভের। দেশের অবস্থা মানে? আর একজন মহিলা বললেন, আরে তুমি জানো না কিছু? জানলে কি আর আপনাদের জিজ্ঞেস করতাম? মহিলাটাই নিষ্প্রভকে টিভির দিকে ইশারা করলেন। নিষ্প্রভ ইশারা অনুযায়ী টিভির দিকে তাকালো। টিভিতে একটা খবরের চ্যানেল দেখা যাচ্ছে। চোখ ফিরিয়ে নিতে যাবে তখনই টিভির চ্যানেলে এক দৃশ্য দেখতে পায় নিষ্প্রভ। কোথাও আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের লোকরা আগুন নেভানোর চেষ্টা করছেন। রিমোট হাতে নিয়ে টিভির ভলিউম বাড়িয়ে দেয় নিষ্প্রভ। একজন সাংবাদিক বলে উঠলেন, আপনারা দেখতে পাচ্ছেন 6তলা বিশিষ্ট বিল্ডিংটিতে আগুন লেগেছে। কী কারণে আগুন লেগেছে সেটা পরে তদন্ত করে জানা যাবে। তার আগে বিল্ডিংয়ের ভেতরে থাকা মানুষগুলোকে উদ্ধার করতে হবে। আগুন ইতিমধ্যেই কিছুটা নিয়ন্ত্রণের ভিতরে চলে এসেছে। তবে দুঃখের বিষয় হলো বিল্ডিংয়ের ভিতরে আটকে পড়া মানুষদের এখনও বের করা হয়নি। সিআইডির কিছু অফিসার ও ফায়ার সার্ভিসের কিছু অফিসার বিল্ডিংয়ের ভেতরে সতর্কতার সাথে ঢুকেছেন তাদের উদ্ধার করতে, কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে, তাদেরও কোনো খোঁজ নেই। ভিতরে ঠিক কী হচ্ছে বর্তমান তা বলা যাচ্ছে না। তবে ভিতরে অবস্থানরত অফিসারদের মধ্যে কয়েকজনের নাম জানতে পেরেছি। তারা হলেন ফায়ার সার্ভিসের মধ্যে রয়েছেন নিলয় শেখ, নাহিদ আহমেদ, জীবন আহমেদ। সিআইডি অফিসারদের মধ্যে যারা রয়েছেন তাদের 3 জনের নাম আমরা জানতে পেরেছি: সিয়াম আহমেদ, নোরা সেন, তাহি মাহমুদ। তাহি মাহমুদ নামটা শুনে স্তব্ধ হয়ে গেছে নিষ্প্রভ।
তার কানে আর কিছু ঢুকছে না। বিড়বিড় করে বারবার একই নাম আওড়াতে লাগলো। মস্তিষ্ক যখন সচল হলো তখনই নিষ্প্রভ বাইকে চাপি নিয়ে বাড়ির বাহিরে ছুটে আসে। নিষ্প্রভদের বাসায় উপস্থিত মহিলারা সবাই আশ্চর্য হয়ে যায়। দিয়া হাসানের মুখে রানী, যেন তিনি জানতেন এমন কিছুই হবে। দিয়া হাসান মনে মনে দোয়া করলেন, আমার ছেলের মুখের হাসি কেড়ে নিও না মাবুদ। আরও আধা ঘন্টা পার হয়ে গেছে। আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসরা। বিল্ডিংটি বাহিরে থেকে দেখতে খুবই বিভৎস লাগছে। সে কবে থেকে পাকলামি করছে নিষ্প্রভ, কিন্তু তাকে কোনো অফিসার বিল্ডিংটির আশেপাশে তো দূর, গেটের সামনেই দাঁড়াতে দিচ্ছে না। পুলিশ অফিসাররা চারিদিক ঘিরে রেখেছে। সাধারণ মানুষরা ভিড় জমালেও তাদের আশেপাশে আসতে দেওয়া হচ্ছে না। বিল্ডিংটির পিছন দিক দিয়ে মানুষ আসতে দেখা গেল। মুহূর্তে সকলের দৃষ্টি সেদিকে যায়। কিছু অফিসাররা সেদিকে এগিয়ে যান। উদ্ধারকৃত মানুষদের দড়ি দিয়ে নিচে নামাচ্ছে তাহিসহ বাকি সব অফিসাররা। যারা উদ্ধার করার জন্য বিল্ডিংয়ের ভিতর ঢুকেছিলেন, আস্তে আস্তে সবাইকে নামানো হয়। সব অফিসারকে নামাতে নির্দেশ দেয় তাহি। সবাই নেমে গেলে নিজেও দড়ি বেয়ে আস্তে আস্তে নামতে শুরু করে। 6 তলা বিশিষ্ট বিল্ডিং থেকে নামতে উদ্ধার করা মানুষদের কলিজা কাঁপছে। তাহিরও ভয় করছে না তেমন নয়, তবে সে এইসবে অভ্যস্ত হয়ে গেছে। তাহি নিচে নামতেই সবাই সামনের দিকে হাঁটা ধরে। তাহির পরনে আগুন নিয়ন্ত্রণ জ্যাকেট ছিল, সেটা খুলে হাতে নিয়ে নিজেও সামনের দিকে অগ্রসর হয়। সবাইকে হাসপাতালে পাঠানো হলো। বিল্ডিংয়ে সব চেক করা হয়েছে। বলা বাহুল্য, যে ঘর থেকে আগুন লেগেছে সেই ঘরের সদস্যরা ছাড়া আর কেউ তেমন দগ্ধ হয়নি। তবে যে ঘর থেকে আগুন লেগেছে সেই ঘরের মোট 6 জন সদস্য ছিলেন। তাদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে দিয়ে সবার আগে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও আধা ঘন্টা সব নীরব হয়ে গেছে। সবাই চলে গেছে, তবে কিছু কিছু সাংবাদিক ও অফিসাররা রয়ে গেছেন। বিভৎস রূপ ধারণ করা বিল্ডিংয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে তাহি। নিজের বাইকের দিকে এগিয়ে যায়। তখনই নিষ্প্রভের দিকে তার চোখ পড়ে। নিষ্প্রভ এক দৃষ্টিতে তাহির দিকে তাকিয়ে আছে। নিজের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে রয়েছে, চোখ ছলছল করছে। মলিন হাসে তাহি। সেদিকে তাকিয়ে নিষ্প্রভ আস্তে আস্তে তাহির দিকে এগিয়ে আসে। কাঁপা কাঁপা হাতে তাহির গালে হাত রাখে। পর মুহূর্তে তাহিকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। তাহিও নিজেও হাত রাখে নিষ্প্রভের পিঠে। নিষ্প্রভের কান্নার শব্দ একটু একটু তাহির কানে ভেসে আসছে, তবুও কিছু বলল না তাহি। এভাবেই রইল। চোখের পানি মুছে তাহিকে ছেড়ে দিয়ে তাহির হাত দুটো ধরে চেক করতে করতে নিষ্প্রভ বলে, তোমার কোথাও লাগেনি তো পাখি? মাথা নাড়িয়ে না করে তাহি। নিষ্প্রভের চোখ দিয়ে তখনও পানি গড়িয়ে পড়ছে। নিজের হাতে নিষ্প্রভের চোখের পানি মুছিয়ে দেয় তাহি। মুচকি হেসে বলে, কি ব্যাপার, আপনি তো দেখি বাচ্চাদের মতো কান্না শুরু করেছেন ডাক্তার সাহেব। আশেপাশে তাকিয়ে দেখুন, অনেকে আপনার কান্না করা দেখে কেমন করে হাসছে। কোনো উত্তর দিল না তাহি। নিষ্প্রভ তাহির হাত দুটো শক্ত করে ধরে রেখেছে। আমাদের তো এবার যেতে হবে ডাক্তার সাহেব। তাহির কথায় মুখে কিছু না বলে নিজের বাইকের দিকে হাত ধরে নিয়ে যায় নিষ্প্রভ। লম্বা শ্বাস নিয়ে কিছু দূরে দাঁড়িয়ে থাকা শিয়ামের দিকে তাকিয়ে ইশারা করে বোঝায় ওর বাইকটা যেন ওর বাসার সামনে রেখে তারপর বাসায় যায়। শিয়াম মাথা নাড়ায়। নিষ্প্রভের বাইকের পিছনে উঠে বসে তাহি। 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। নিষ্প্রভ হাত দুটো আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। বাইক ইশারা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাসার কলিং বেল বাজতে তাড়াতাড়ি করে দরজা খুলে দেন দিয়া হাসান। নিষ্প্রভ ও তাহিকে দেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়েন। দুজনকে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে ফ্রেশ হতে বলে রান্নাঘরের দিকে চলে যান তিনি। তাহির হাত ধরে নিষ্প্রভ নিজের রুমে নিয়ে যায়। ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে বলে, যাও 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বের হয়ে আসো। তাহির ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে যায়। নিষ্প্রভ দিবার রুমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। খাবার টেবিলে উপস্থিত রয়েছেন দিয়া হাসান, নাইম হাসান। মেহমানরা চলে গেছে। দিবার বউ ভাত পিছনো হয়েছে। নিচে থেকে মাথা নুয়ে এমন এক মনে খেয়ে চলেছে তাহি। নিষ্প্রভ তা দেখে মুচকি হাসে। যতই সাহসী আর বদরাগী হোক না কেন, মেয়েরা অনেক সময় না চাইতেও লজ্জা পায়, যা তাহিকে দেখে বোঝা যাচ্ছে।
তাহির ঘুমন্ত অবস্থায় থাকা নিষ্পাপ মুখের দিকে চেয়ে আছে নিষ্প্রভ। মুখের সামনে পড়া চুলগুলো কানে গুঁজে দিয়েছে, আর এখনও বিশ্বাস হচ্ছে না তার পাখি তার বউ হয়ে গেছে। হ্যাঁ, নিষ্প্রভ ও তাহির বিয়ে হয়ে গেছে। কয়েক ঘন্টা আগে খাওয়া দাওয়া শেষ করে নাইব হাসান তাহিকে বিয়ের প্রস্তাব দেন। যদিও তাহি এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু একবার না একবার তো বিয়ের সময়টা আসতোই। তাহি ছোটবেলায় বাবা মা হারিয়েছে। নিষ্প্রভের মা বাবাকে নিজের মা বাবার মতোই সম্মান করে, তা সে নাইব হাসানের কথা ফেলতে পারেনি। তাহির সম্মতি পেয়ে নাইব হাসান কয়েক ঘন্টার ভিতরে কিছু আত্মীয় ও কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেন। দিবার বৌভাত শেষ হলে তারপর ধুমধাম করে বিয়ে হবে ওদের। হঠাৎ তাহি নড়েচড়ে ওঠায় ধ্যান ভাঙে নিষ্প্রভের। তাহি পিট করে চোখ মেলে তাকায়। সারাদিনের ক্লান্তিতে ঘুমে কাবু করেছিল তাহিকে, তাই নিষ্প্রভের ঘরে তাকে দেওয়া হয়েছে। মাত্রই নিষ্প্রভের অপেক্ষা না করে ঘুমিয়ে গেছে। এমন করে তাকিয়ে কি দেখছেন মিস্টার হাজবেন্ড? দেখছিলাম আজ আমার নতুন বিয়ে করা বউ স্বামী ঘরে ঢোকেনি, তার আগেই ঘুমে কাবু হয়ে ঘুমিয়ে পড়েছে। তো কি করব, আমার খুব বেশি ঘুম পেয়েছিল, আর আমি এমনিতেই প্রচুর ক্লান্ত ছিলাম। আরও ক্লান্ত হয়ে গেছি শাড়ি পরে, তাই তো আপনার ঘরে ঢুকে আগে শাড়ি চেঞ্জ করে তারপর ঘুমিয়েছি। ঘুম শেষ? আপাতত শেষ। কয়টা বাজে? 12:30টার কাছাকাছি। চলুন ছাদে যাই। চলুন ম্যাম, তবে আমার শর্ত আছে। কি শর্ত? আমার কোলে করে যেতে হবে, না হলে যাব না। মুচকি হাসে তাহি। নিষ্প্রভের গলা জড়িয়ে ধরে টুপ করে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। নিষ্প্রভ বিনিময়ে ঠোঁট প্রসারিত করে তাহিকে কোলে নিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। কেটে গেছে 5 বছর, সময় কারোর জন্য থেমে নেই, সে তার নিজস্ব গতিতে চলে। বিকালে 4:30টার কাছাকাছি সময় হালকা বাদামি রঙের সিল্কের শাড়ি পরে রেডি হয়ে নিজের 3 বছরের মেয়েকেও জামা পরিয়ে তৈরি করিয়ে কোলে নিয়ে বসার ঘরে আসে দিবা। তীব্র সেখানেই বসেছিল, হাত বাড়িয়ে তার মেয়েকে কোলে নেয়। মেয়েটির নাম তিতিয়া। তীব্র মেয়েকে নিয়ে বেরিয়ে যায়, পিছে পিছে দিবাও। আজ তারা সবাই মিট করবে, একসাথে ঘোরাঘুরি করবে। একটা রেস্টুরেন্টে বসে আছে তীব্র ও দিবা, তাদের সাথে 3 বছরের মেয়ে তিতিয়া। তীব্র তিতিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিবার কপালেও ঠোঁট ছুঁয়ে দেয়। দিবা তাতে কিছু বলে না, মুচকি হেসে তীব্রর হাত জড়িয়ে ধরে বসে থাকে বাকি সবার অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যে রেস্টুরেন্টে উপস্থিত হলো উর্মিলা ও আয়াত। উর্মিলা 7 মাসের প্রেগনেন্ট। আয়াত আসতে রাজি ছিল না, কিন্তু উর্মিলার জেদের কাছে হার মেনে আসতে হয়েছে। দিবা ও তীব্রর সাথে টুকটাক কথা বলতেই তারাও আবার অপেক্ষা করতে লাগলো বাকি দুজনের। নিষ্প্রভের পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে চশমা, হাতে ডাক্তারের অ্যাপ্রন নিয়ে এগিয়ে আসে তীব্রর দিকে। হঠাৎ করেই থেমে যায়, পিছু ফিরে একটা হাতকে জড়িয়ে ধরে। হ্যাঁ, এটা তাহি। তাহির হাত জড়িয়ে ধরে তীব্রদের সামনে এসে চেয়ারে বসে নিষ্প্রভ। তাহির পরনেও আর সিআইডি কোট, তবে সেটা হাতে নিয়ে আছে। টুকটাক কথা বলে সবাই। খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সবাই ডেকের পাড়ের আসার উদ্দেশ্যে আবারও রওনা দেয়। লেকের স্বচ্ছ পানিতে চাঁদ দেখা যাচ্ছে, আর সেদিকে তাকিয়ে আছে 3 জোড়া কপতি, একে অপরকে জড়িয়ে ধরে আছে উষ্ণ আলিঙ্গনে। তীব্র দিবাকে এক হাতে জড়িয়ে ধরে আছে, আর এক হাত দিয়ে তিতিয়াকে কোলে শক্ত করে ধরে রেখেছে। দিবা তীব্রর হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে চাঁদ দেখছে। হঠাৎই তিতিয়া শব্দ করে কেঁদে ওঠে। ওর কান্নার শব্দে ভরকে যায় সবাই। সকলে এগিয়ে আসে তিতিয়াকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু ওর কান্না থামছে না। দিবার মনে কিছু একটা আসতেই চট করে তীব্রের দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ে মেবি সুসু করেছে, তাই এমন করছে। গাড়িতে তো ওর প্যাম্পাস রাখা আছে, যাও ওকে নতুন প্যাম্পাস পরিয়ে নিয়ে আসো। তীব্র হতবিহ্বল। বাসায় না হয় সে চেঞ্জ করে দেয়, তাই বলে এখানে সবার সামনে তাকে এমন করে বলবে? তীব্র মুখটা দেখার মতো হয়েছে, যা দেখে সবাই মিটিমিটি হাসছে। তীব্র তিতিয়াকে নিয়ে গাড়ির কাছে গেল। নতুন প্যাম্পাস পরাতেই তার কান্না বন্ধ হলো। মেয়েকে আবারও কোলে নিয়ে সবার সাথে যোগ দিল তীব্র।
চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। কালো অন্ধকারে কে কি করছে তা স্পষ্ট নয়। লেকের পাড়ের বেঞ্চিটি বসে আছে তিনজন কপতি। সবাই একসাথে প্রিয় মানুষকে নিয়ে জোছনা বিলাস করছে। তীব্র দিবার কোমর জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ভালোবাসি আমার তিতিয়ার আম্মুকে। আমিও ভালোবাসি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে, আমার মেয়ের আব্বুকে। আহাতের কাঁধে মাথা রেখে চাঁদ দেখছে উর্মিলা। আহাত ও উর্মিলাকে জড়িয়ে ধরে একই কাজ করছে। উর্মিলার কপালে ও ঠোঁটে উষ্ণ পরশে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় আহাত। উর্মিলাও পরবর্তীতে একই কাজ করে। আবারও কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে ব্যস্ত হয় তারা। এইভাবেই একে অপরের মতো নিষ্প্রভ তাহি দুজনকে জড়িয়ে ধরে জোছনা বিলাস করছে। নিষ্প্রভের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে তাহি। একটা কার্ড বাড়িয়ে দেয়। নিষ্প্রভ ভুরুকুচকে তাকায়। তাহি ইশারা করে দেখতে। নিষ্প্রভ কার্ডটা ভালো করে দেখে। অবাক হয়ে তাহির দিকে তাকায়। তখন তাহি বলে ওঠে, অভিনন্দন ডাক্তার সাহেব, আপনি বাবা হতে চলেছেন। নিষ্প্রভ খুশিতে কি করবে ভেবে পেল না। তাহিকে শক্ত করে জড়িয়ে ধরে। ভালোবাসি পাখি, অনেক অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি আমার শুদ্ধতম পুরুষকে, আমার ডাক্তার সাহেবকে, আমার বাচ্চার বাবাকে। দূর আকাশের চাঁদ, রাত, নিস্তব্ধতা, লেকের পানি, গাছপালা সাক্ষী রইল তিনজোড়া কপতের ভালোবাসা সুন্দর, তবে সেটা সবার ক্ষেত্রে নয়। এমন একজনকে ভালোবাসুন যে আপনাকে তার সবটুকু দিয়ে আগলে রাখতে পারবে। বছরের পর বছর পেরিয়ে গেলেও যে ভালোবাসা পুরনো হয় না, অনুভূতি একই থাকে, সেটা ভালোবাসা মানে প্রতিদিন একে অপরের সাথে 24 ঘন্টা কথা বলা নয়। ভালোবাসা মানে সারাদিনে ব্যস্ততার মাঝে একটু সময় বের করে প্রিয় মানুষকে নিজের অনুভূতি ব্যক্ত করা। দিন শেষে সবাই ভালো থাকুন, পূর্ণতা পাক সবার শুদ্ধতম ভালোবাসা।